এনবিআরের আলোচিত সাবেক কর্মকর্তা মতিউরের জমি ফ্ল্যাট জব্দের নির্দেশ, বিদেশে অর্থ পাচারের অভিযোগ। বৃষ্টি কমলেও নদ নদীর পানি বিপদসীমার উপরে, দফায় দফায় বন্যায় চরম দুর্ভোগে বানভাসীরা। চট্টগ্রাম নগরীতে ঝুঁকিপূর্ণ ৩৪ পাহাড়, জীবন শঙ্কায় ১০ লাখ মানুষ, কাজে আসছে না সতর্কবার্তা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ দেশের সংবাদে। সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের আইনজীবী বলেন, মতিউর রহমানের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বিস্তারিত আহমদ বাবুর প্রতিবেদনে। গেল কোরবানির ঈদের আগে ১২ লাখ টাকায় ছাগল কেনে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। এরপরই বেরিয়ে আসে থলের বিড়াল। এখন পর্যন্ত মতিউর ও তার পরিবারের মালিকানায় থাকা ৬৫ বিঘা জমি, ৮টি ফ্ল্যাট, ২টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং ২টি শিল্প প্রতিষ্ঠানের সন্ধান মিলেছে। এছাড়া মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে বিদেশে হুন্ডি করে টাকা পাচার সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলেও অভিযোগ রয়েছে। এর মধ্যে প্রায় ৯ একর জমি ফ্ল্যাট জব্দের আবেদন করে দুদক। আদালত আবেদন মঞ্জুর করে জব্দের আদেশ দেন। বহুল আলোচিত ছাগলকাণ্ডের যে মতিউর রহমান ৮৬৬ ডেসিমেল জায়গা এবং জিগাতলা ধানমন্ডিতে একটি ফ্ল্যাট, এছাড়াও বসুন্ধরা এলাকায় আবাসিক এলাকায় আরও ৩টি ফ্ল্যাটের ক্রোক করার আবেদন করা হয়েছিল এবং সেটি আমরা বিজ্ঞ আদালতে প্লেস করেছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে সেটি ক্রোকাদেশ জারি করেছেন। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সিলেটের কাস্টম কমিশনার মোহাম্মদ এনামুল হকের স্থাবর সম্পত্তি ক্রোকেরও আদেশ দিয়েছেন আদালত। আহমদ বাবু, ২১ টেলিভিশন, ঢাকা। বান্দরবান সদর উপজেলার মাঝের পাড়ায় সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রায় ২০ কোটি টাকার বাগানবাড়ি, গরু ও মৎস্য খামার তত্ত্বাবধানে নিল জেলা প্রশাসন। জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নিয়ে সেখানে গিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেন। পরে বাগানবাড়িতে তালা লাগিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসক জানান, আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের সম্পত্তিগুলো তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে। মালয়েশিয়ায় যেতে না পারা ভুক্তভোগীদের টাকা পরিশোধ করতে রিক্রুটিং এজেন্সিগুলোকে ১৫ দিনের সময় বেঁধে দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে বিপর্যয় প্রসঙ্গে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, সময়মতো এজেন্সিগুলো টাকা দিতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর হিসাব অনুযায়ী ১৭,৭৭৭ জন কর্মী যেতে পারেননি বলে জানিয়ে প্রতিমন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। প্রায় ২,০২৫ জন অভিযোগ করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মূল উদ্দেশ্য হচ্ছে টাকা ফেরত দেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া। কর্মী পাঠানো বিষয়ে চলতি মাসের শেষে মালয়েশিয়ার সঙ্গে বৈঠক হবে বলেও জানান শফিকুর রহমান চৌধুরী। যারা টাকা দিয়েছে তারা যাতে যার কাছে টাকা দিয়েছে তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ টাকা পাবে। যদি টাকা না পায় তাহলে যে দিবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করবে।
উজানে এবং দেশের ভেতরে ভারী বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এসেছে। এরপরও তিস্তা, সুরমা, কুশিয়ারা, ব্রহ্মপুত্র, ধরলা সহ সব নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এখনও সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামে পানিবন্দী অসহায় জীবনযাপন কাটাচ্ছেন বানভাসীরা। এদিকে সিরাজগঞ্জে বেড়েছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। এখনও বন্যার পানিতে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী অসহায় বানভাসীরা। রাস্তাঘাট তলিয়ে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। সুরমার পানি কিছুটা কমলেও বর্তমানে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গবাদি পশুর খাদ্য সংকট তীব্র হচ্ছে। সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদীর পানি বেড়েছে। এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বানের পানিতে বাড়ছে পানিবাহিত রোগের শঙ্কা। করতে পারিতাম পারি না বন্যার কারণে, ঘর দুয়ার ভাঙে গেছি গা। বন্যায় পানি বাড়ি ঘর বিনাশ করতেছে, পুকুরের মাছ টাছ যা আছে সব বিনাশ হইতেছে আমার। এছাড়া তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপরে বইছে। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে জেলার 16টি নদ নদীর তীরবর্তী প্রায় 4.5 শতাধিক চরাঞ্চল সহ নিম্নাঞ্চলের প্রায় 50,000 মানুষ পানিবন্দী রয়েছে। বানভাসীরা ঘরবাড়ি নিমজ্জিত হওয়ায় পরিবার ও গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর। পানির জন্য বাড়ি যাওয়ার পাইনে রাস্তার মধ্যে আছি। গোখাদ্যের পাশাপাশি শুকনা খাবার, বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এছাড়াও স্যানিটেশন ব্যবস্থাও ভেঙে পড়েছে। সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা না পাওয়ারও অভিযোগ বানভাসীদের। রান্নাবান্না করতে অসুবিধা হয়, বৃষ্টি ভিজে, তারপর স্কুল যাওয়ার খুব কষ্ট হয়। গরু ছাগল আছে, কিছু বিক্রি করে আমরা কোনো রকম খাবার দাবার খাচ্ছি। সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে 46 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপরে বইছে। প্রকল্প এলাকায় মুহূর্তেই বিলীন হচ্ছে বাড়িঘর ও আবাদি জমি। সরিয়ে নেওয়া হয়েছে আরও শতাধিক ঘরবাড়ি। দ্রুত এলাকা রক্ষার দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। কাজে মোটেই করে না, এলাকার মানুষের খুবই দুর্দশা। আমার ঘরটার ব্যাগ নদীর মধ্যে গেছে, মানুষের বাড়িতে রয়েছি আমি। ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যার পানি কমতে শুরু করেছে। ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। পানিতে নিমজ্জিত আমনের বীজতলা 16.5 হেক্টর ও সবজির ক্ষেত 7.5 হেক্টর জমি। মৎস্য বিভাগের তথ্য মতে 2 উপজেলার 40টি পুকুরের 60 থেকে 70 লাখ টাকার মাছ ভেসে গেছে। সোমবার রাতে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর 5টি স্থানে বাঁধ ভেঙে পরশুরাম ও ফুলগাজীর 28 গ্রাম প্লাবিত হয়। গাইবান্ধায় প্লাবিত হয়েছে 20টি গ্রাম। বেড়েছে সবগুলো নদ নদীর পানি। রত্না সামান, 21 টেলিভিশন। রাঙামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে ভেসে যাওয়া 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র কৃতিত্ব চাকমা এবং বুধবার সন্ধ্যায় বিটি উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছোঁয়া চাকমার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার কৃতিত্ব চাকমা বন্ধুদের সাথে নারিকেল বাগান সড়ক এলাকায় বন্যার পানি দেখতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় পা পিছলে পানিতে ডুবে যায়। বুধবার বিকেলে ছোঁয়া চাকমা স্কুল শেষে বালুখালী গ্রামে বাড়ির পাশে গোসল করতে নেমে তলিয়ে যায়। পাহাড় ধসের শঙ্কার মধ্যেও চট্টগ্রাম নগরীতে ঝুঁকি নিয়ে বসবাস করছে 8 থেকে 10 লাখ মানুষ। প্রশাসনের পক্ষ থেকে তাদের সতর্ক করা হলেও কোনো কাজে আসছে না। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরায় একরামুল হকের তথ্যে আরও জানাচ্ছেন সমর ইসলাম। বর্ষা এলেই শুরু হয় পাহাড়ে অবৈধ বসতি উচ্ছেদে দৌড়ঝাঁপ। নগরীতে 65টির মধ্যে 34টি পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাস করছে 8 থেকে 10 লাখ মানুষ। পাহাড়ে বসবাসরত এই জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে পুনর্বাসন জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রযন্ত্র কঠোর না হবে, রাষ্ট্রযন্ত্র তার আভ্যন্তরীণ মেকানিজম কারেকশন করতে না পারবে, দুষ্ত্রুটিপূর্ণ সেখান থেকে ত্রুটি সরাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই পাহাড়গুলি বাঁচানোর কোনো সুযোগ আমরা দেখি না। সিটি মেয়র বলছেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সতর্ক করতে বর্ষার শুরু থেকে নাগরিক সুবিধা বিচ্ছিন্ন করা ও মাইকিং সহ নানা কর্মসূচি স্থায়ী কোনো সমাধান নয়। তাকে আইনের আওতায় এনে বাধ্য করতে হবে, তুমি যে পাহাড় কেটেছো সেই পাহাড়কে সেই পাহাড়ের মতো করে দাও। করে দিতে না পারলে
এমন শাস্তির ব্যবস্থা করা যাতে ভবিষ্যতে কেউ আর পাহাড় কাটতে সাহস না করে। পরিবেশ অধিদপ্তরের দাবি, পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করলে নিয়মিত মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যখনই কোনো ধরনের পাহাড় কর্তনের বিষয় আমাদের নজরে আসে, আমরা তৎক্ষণাৎ এই বিষয়টি অ্যাড্রেস করার চেষ্টা করি এবং এই বিষয়ে বিশেষত পরিবেশ আইনে আমরা নিয়মিত মামলা রুজু থেকে শুরু করে এনফোর্সমেন্টের আওতায় ক্ষতিপূরণ আরোপের মতো ব্যবস্থা গ্রহণ করে থাকি। 2007 সালের 11 জুন চট্টগ্রামে পাহাড় ধসে 127 জনের মৃত্যু হয়। সমর ইসলাম, 21 টেলিভিশন। সময় হলো বিরতির, যখন ফিরছি তখন থাকছে। 3 ভাগের 1 ভাগ জনবল নিয়ে চলছে রাজশাহী মেডিকেল। 1200 শয্যার বিপরীতে রোগী প্রায় 3000। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 5 ও 6 জুন 2 দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন। তার আগমন উপলক্ষে জেলা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন। 2 দিনের সফরে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন জানাবেন। এছাড়া জাতির পিতার স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া জিটি স্কুলে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে ধোয়া মোছা সহ নানা আয়োজনমূলক কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রীর এ সফর উৎসবমুখর নিরাপদ করতে গোপালগঞ্জ সহ টুঙ্গিপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার রাত্রি যাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শনিবার তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। প্রয়োজনের তুলনায় 3 ভাগের 1 ভাগ জনবল নিয়ে চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। 1200 শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে রোগী ভর্তি হয় প্রায় 2800। ফলে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ঢাকা অথবা বিদেশমুখী হচ্ছেন রোগীরা। হাসান আল মুবিরের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। শিশু ওয়ার্ডের 2 নম্বর ইউনিটে শয্যা সংখ্যা 30টি। এর বিপরীতে এই ইউনিটে রোগী ভর্তি 179। ফলে এক বেডে 3 থেকে 4 জন মেঝে সহ বারান্দা, এমনকি ওয়ার্ডের সামনের রাস্তায়ও ঠাঁই হয়েছে শিশু রোগীদের। অন্য ওয়ার্ডের একই চিত্র। মেডিসিন বিভাগের 15 নম্বর মহিলা ওয়ার্ডে 40 বেডের বিপরীতে 180 রোগী ভর্তি। বাচ্চাদের সাথে সাধারণত 2 থেকে 3 জন অ্যাটেন্ডেন্ট তো থাকে, তো তাহলে 179 জন পেশেন্ট, তার সাথে আরও 3 গুণ ধরতে হবে তার অ্যাটেন্ডেন্ট। স্বল্প সংখ্যক টিম নিয়েই, স্বল্প সংখ্যক ব্যবস্থাপনা নিয়ে যতদূর সম্ভব সেবা দিয়ে যাচ্ছি। 1200 বেডের কাঠামো অনুযায়ী হাসপাতালে জনবল, অথচ এখন যে অবস্থা তাতে প্রয়োজন 2105 জন। সেখানে রয়েছে 1795 জন। ফলে কম জনবল নিয়েই চিকিৎসা সেবা দিতে হচ্ছে। এ অবস্থায় সেবা না পেয়ে ঢাকা অথবা বিদেশমুখী হচ্ছেন রোগীরা। দ্রুত জনবল ও বেডের সংখ্যা বাড়ানোর দাবি স্থানীয়দের। চিকিৎসকদেরকে নিয়োগ দিয়ে, জনবল নিয়োগ দিয়ে এটাকে ব্যাপক একটি রূপ দিলে আমার মনে হয় যে মানুষের সুচিকিৎসা দেওয়া সম্ভব হবে। টেকনোলজির সাথে জড়িত আমার মনে হয় সেগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, ডাক্তাররাও যদি একটু বেশি সময় দিতে পারে রুগীকে, তাহলে আমরা যে রুগীগুলো হারিয়ে ফেলছি, যারা বিভিন্ন দেশে চলে যাচ্ছে, সেটা হয়তো হবে না। এরই মধ্যে হাসপাতালটি 1200 বেড থেকে 2400 বেডে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্মাণ করা হচ্ছে একটি 10 তলা ভবন। এটি চালু হলে চিকিৎসা সেবার মান বাড়বে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যাম্পাসের ভিতরেই আরেকটি 10 তলা ভবন নির্মিত হচ্ছে, প্রায় 7ম তলা পর্যন্ত হয়ে গেছে। সেটি স্পেশালাইজড একটা ইউনিট, যেখানে ক্যান্সার এবং কিডনি এবং লিভার এই জাতীয় জটিল সমস্যা অসুখের চিকিৎসা করার জন্য নির্মাণ করা হচ্ছে। প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি যেটা আছে এখানে, আউটডোর প্যাথোলজিটা বলি আমরা, রেডিওলজি, যে আমাদের রেডিওলজি অ্যান্ড ইমেজিং ডিপার্টমেন্ট যেটা আছে, এগুলোর কিন্তু অনেক এখানে আপগ্রেড হয়েছে। তো প্যাথোলজির ব্যাপারে যদি বলতে চাই, এখানে অলমোস্ট 90% পরীক্ষা আমরা এখান থেকে করছি। শুধু সেবার মান বাড়ানোই নয়, রোগীদের আস্থা অর্জনেও নজর দিতে চায় কর্তৃপক্ষ। কাউন্সিলিং, রোগীর সঙ্গে কথা বলা, রোগীকে সময় দেওয়া, এই জিনিসটা যদি একটু ইমপ্রুভমেন্ট করা যায় এই সাইডে, আমার মনে হয়
আমাদের দেশে চিকিৎসা আমি বলি যে কোনো অংশেই কিন্তু খারাপ নয়। জনবল কম হওয়া সত্ত্বেও সার্বক্ষণিক সচল আছে প্যাথোলজি বিভাগ। 90 ভাগ পরীক্ষাই হাসপাতালে হয়ে থাকে বলে দাবি করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। রত্না জামান, 21 টেলিভিশন। হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দাতাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দোয়ারা বাজারের কাঁচাখালী বাজারে স্থানীয় যুব সমাজ মানববন্ধনের আয়োজন করেন। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা দ্রুত হত্যার হুমকিদাতা সহ নির্দেশদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। বক্তারা বলেন, ব্যারিস্টার সুমন সাধারণ মানুষের জন্য কাজ করতে চায় বলেই তাকে হুমকি দেয়া হচ্ছে। কুষ্টিয়ার দৌলতপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকালে উপজেলার প্রাকপুরের পূর্বপাড়া গ্রাম থেকে নিহত যুবক আরিফুল ইসলাম ওরফে বুশের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মহিষকুণ্ডির গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি বাইসাইকেল চুরি হয়। চুরির অভিযোগে আরিফুল ইসলামকে বুধবার রাতে আটকে রেখে পেটানো হয়। সকালে তার মরদেহ পাওয়া যায়। এবারে চট্টগ্রামের সংবাদ। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচলের আগেই কয়েকটি র্যাম্পে ফাটল দেখা দেওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির আহ্বায়ক সংসদ সদস্য এম এ লতিফের নেতৃত্বে সংসদীয় দলের সদস্যরা প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত 15.2 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্থানে ফাটল চিহ্নিত করেন। গেল বছরের 15 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এলিভেটেড এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর নকশা পরিবর্তন করে 15টি র্যাম্প নির্মাণ শুরু করে নির্মাণকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। ফলে 7 মাস পরও চালু হয়নি যান চলাচল। যে সমস্ত নাটবোর্ডগুলো লাগিয়েছে ওই আমাদের রেলিংয়ের সাথে যে ক্লাম্প সেটির এগুলোর কোয়ালিটি, আবার এক্সপানশন জয়েন্টের যে জয়েন্টটা দিয়েছে ওটা গাড়ি যাওয়ার সময় একটা বড় ঝাঁকুনি দেয়। অন্যান্য এক্সপ্রেসওয়েতে আমি দেখেছি এটা হয় না। এটাকে তারা রেকটিফাই করবে। আর মেজর কোনো কনস্ট্রাকশনের স্ট্রাকচারাল কোনো ত্রুটি, কনস্ট্রাকশন সময় কোনো গাফিলতি বা সিলিন্ডার টেস্টগুলো প্রপার করেছি কিনা, ফাইলিং প্রপার হয়েছে কিনা, প্রত্যেকটি বিষয়ে ইনশাআল্লাহ আমরা দেখব। রাঙামাটিতে নারী পাচার মামলায় গ্রেপ্তার 2 নারীসহ 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুপুরে আদালতে তোলা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কাউসার পারভিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 27 জুন এক ভুক্তভোগী নারী রাঙামাটির বাঘাইছড়ি থানায় মামলাটি করেন। বুধবার রাতে ঢাকার উত্তরার একটি বাড়ি থেকে মামলার প্রধান সজীব চাকমা, মমিয়া চাকমা ও জেসি চাকমাকে গ্রেপ্তার করে পুলিশ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে উল্লেখ করেছেন ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। বাংলাদেশ নৌবাহিনীর মিডশেপম্যান 2021 এবং ডাইরেক্ট অফিসার 2024 ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনী জাতীয় উন্নয়ন, সামুদ্রিক সংকট মোকাবেলা এবং দুর্যোগ ব্যবস্থাপনা সহ জাতিসংঘে শান্তি রক্ষায় অবদান রেখে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। এ সময় নৌবাহিনীর সেরা মিডশিপম্যান হিসেবে সোর্ড অব অনার পদক তুলে দেন মুনকাসির আবেদিন আলভিকে। স্বর্ণপদক পান তাওসিফ উল হক এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন পদক পেয়েছেন মোনাজাতি জান্নাত। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। এনবিআরের আলোচিত সাবেক কর্মকর্তা মতিউরের জমি ফ্ল্যাট জব্দের নির্দেশ, বিদেশে অর্থ পাচারের অভিযোগ। বৃষ্টি কমলেও নদ নদীর পানি বিপদসীমার উপরে, দফায় দফায় বন্যায় চরম দুর্ভোগে বানভাসীরা। চট্টগ্রাম নগরীতে ঝুঁকিপূর্ণ 34 পাহাড়, জীবন শঙ্কায় 10 লাখ মানুষ, কাজে আসছে না সতর্কবার্তা।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।